শুভ সন্ধ্যা। যখন একজন শিক্ষার্থী সিদ্ধান্ত নেয় দেশের গণ্ডি পেরিয়ে উচ্চশিক্ষার জন্য পা বাড়াবে বিদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের পথে, তখন তাকে আসলে অনেক কিছুই ভাবতে হয়। কোন দেশ, কোন বিশ্ববিদ্যালয়, কিভাবে শুরু করবে প্রস্তুতি। আমরা শুনব অভিজ্ঞদের কথা, জানব পরামর্শ আর তুলে ধরব এমন সব প্রশ্ন যা বিদেশি উচ্চশিক্ষার সিদ্ধান্ত নেবার জন্য একজন শিক্ষার্থীর মনে প্রথমেই উকি দেয়। আমি মেহেরে খোদাদীপ, আপনাদের সঙ্গে আছি পুরোটা সময় ধরে। চলুন শুরু করি আজকের মাইগ্রেশন স্টোরি, সৌজন্যে মাইগ্রেশন অ্যান্ড অ্যাডমিশন সেন্টার। আজকের পর্বে আমাদের সাথে দুজন অতিথি আমাদের স্টুডিওতে আছেন। মোহাম্মদ রাহাত ইসলাম, ডিরেক্টর অফ অপারেশনস, ম্যাক এবং অস্ট্রেলিয়ান কম্পিউটার সোসাইটির সদস্য। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আমাদের স্টুডিওতে আরও একজন অতিথি আছেন, জনাব সালাউদ্দিন জুয়েল চৌধুরী, সলিসিটার ও ইমিগ্রেশন লয়ার। আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে কোন দেশ পড়াশোনার জন্য উপযুক্ত, এবং এই মুহূর্তে আসলে বিশেষত ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা এবং নিউজিল্যান্ড, এই চারটা দেশই বেশি আমাদের আজকের আলোচনা। আমরা এই চারটি দেশকেই হাইলাইট করব। এবং আমরা যেহেতু শুরুতেই যা দেখতে পেলাম যে আপনি আসলে অস্ট্রেলিয়ান কম্পিউটার সোসাইটির একজন সদস্য হিসেবে আছেন, এবং আমরা যতদূর জানতে পেরেছি যে আপনি অস্ট্রেলিয়াতেই পড়াশোনা করেছেন। সো আমরা আসলে প্রথম প্রশ্নটা আপনাকে দিয়ে করতে চাই, বর্তমানে শিক্ষার্থীদের জন্য অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডকে আপনি কতটুকু সুবিধাজনক মনে করছেন? নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া দুটো দেশ খুবই পাশাপাশি, এবং এদের ইমিগ্রেশন রুলস, স্টাডি, কোয়ালিফিকেশন প্রায় সিমিলার, এবং দুটোর সুযোগ সুবিধা অলমোস্ট কাছাকাছি আমরা বলতে পারি। তো স্টুডেন্টদের ক্ষেত্রে দুটো দেশই তারা চুজ করতে পারে। এখন ডিপেন্ড করতেছে তাদের পড়াশোনার স্কোপ নিয়ে, যে তারা কোন এরিয়াতে বেশি ফোকাস করতে চাচ্ছে। তো এইটার ভিত্তির উপর ডিপেন্ড করে তারা কান্ট্রিগুলো চুজ করতে পারে। ফর এক্সাম্পল আইটি সেক্টর যদি বলি, সেক্ষেত্রে অস্ট্রেলিয়া এগিয়ে আছে। যেমন কিছু স্পেসিফিক ইউনিভার্সিটিস আছে, যেমন ইউনিভার্সিটি অফ টেকনোলজি সিডনি, ইউটিএস। এটা অস্ট্রেলিয়ার মধ্যে টেকনোলজির দিক থেকে খুবই এগিয়ে, এবং পড়াশোনা তারা ওয়ার্ল্ড হায়ার র্যাঙ্কিংয়ে টপ 150-র মধ্যে আছে। সো এবং নিউজিল্যান্ডের দিক থেকে যদি আমরা বলি, ইউনিভার্সিটি অফ ওয়াইকাটো, এখানেও ইনফরমেশন টেকনোলজি সাবজেক্টটা খুবই জনপ্রিয়। তো চাইলে স্টুডেন্ট এটাও চুজ করতে পারে। জনাব জুয়েল, আপনার কাছ থেকে যেটা জানতে চাইব, ইউকের ক্ষেত্রে বা কানাডার ক্ষেত্রে এখন আপনি কি মনে করছেন যে সুবিধা বা অসুবিধাটা তুলনামূলক কোনটি বেশি? কোন দেশটাকে আসলে চয়েস করা উচিত? শিক্ষার ক্ষেত্রে যদি আমি বলি, আপনার উচ্চশিক্ষা বলুন বা মানসম্মত শিক্ষার বা গুণগত মান, শিক্ষার যে গুণগত মান যে বিষয়টা বলা হয়, এটা হিস্ট্রি থেকে দেখা যায় যে 200 বছর আগেও যদি বলি বা আর তারও আগের কথা যদি বলি, ব্রিটিশ এডুকেশনের কোয়ালিটি সবসময়ই উপরে। ব্রিটিশ এডুকেশনের কোয়ালিটি সবসময় উপরে। ক্যানাডাটা আমি বলছি না যে উপরে না, বাট ভেরি রিসেন্টলি, লাইক উইদিন লাস্ট 10 ইয়ার্স or 15 ইয়ার্স, আপনি দেখতে পাবেন আমাদের সাউথ এশিয়ান কন্টিনেন্টটাতে ক্যানাডার ডিমান্ডটা ভেরি হাই। এখন এটা হতে পারে যে স্রোতের বিপরীতে না, যে মানুষ বেশিরভাগ স্রোতের সাথে হাঁটে, ক্যানাডাতে যেতে চাচ্ছে সবাই। বাট আপনি যদি কম্পেয়ার করেন ইন বিটুইন ক্যানাডা অ্যান্ড ইউকে, শিক্ষাগত মান বা সার্টিফিকেটের গ্রহণযোগ্যতা, আপনার জব এমপ্লয়াবিলিটি রেশিও, এগুলো যদি হিসাব করেন তাহলে ডেফিনেটলি ইউকে এগিয়ে থাকবে। আপনি যেটা বললেন যে আসলে স্রোতের বিপরীতে যেতে চায় না, স্রোতের পক্ষেই যেতে চায়, এটার কি একটা বড় কারণ না যে কানাডাতে ভিসা প্রাপ্তিটা খুব সুবিধা ছিল বা এখনও আছে, বা এই ইউকে এবং কানাডার ক্ষেত্রে নতুন 2025 সালে ভিসা নীতিমালায় কি কোনো বড় ধরনের পরিবর্তন এসছে কিনা বা আসার সম্ভাবনা আছে কিনা? স্রোতের পক্ষে হাঁটা, এটার কারণ হলো আপনার কানাডাতে পড়াশোনা শেষ করে আপনার স্থায়ী হওয়ার যে সুযোগ সুবিধাটা, এটা কম্পেয়ারিং টু ইউকে কানাডাটা একটু বেটার এবং একটু ফাস্টার। কিছুটা ফাস্টার হওয়াতে আমরা আবারও বলছি, সাউথ এশিয়া থেকে যারা যাচ্ছি আমাদের একটা সময় মেইন উদ্দেশ্যটা ছিল হায়ার এডুকেটেড হয়ে দেশে ফিরে এসে দেশের জন্য কিছু করা, নিজের জন্য কিছু করা। এখন কেন জানি এটা একটা প্র্যাকটিস হয়ে গেছে যে সামহাও ওই দিকটাতে মুভ করতে পারলে ওখানে যে কেরিয়ার গড়ো, ওখানেই থেকে যাও, ওখানেই তোমার বাকি জীবনটা কাটাও। এই যে প্র্যাকটিসটা, স্থায়ী হওয়ার যে একটা প্রবণতা, এই প্রবণতাটা কানাডাতে একটু বেশি। এবং ভেরি রিসেন্টলি যে চেঞ্জেসগুলো এসছে কানাডাতেও ইমিগ্রেশন লটা আসলে এমন একটা জিনিস,
এমনও দেখা যায় বছরে 2বার চেঞ্জ আসে, এমনও দেখা যায় যে মাসে 10বারও চেঞ্জ আসে। হ্যাঁ, তো এটা কেউ বলতে পারবে না যে কখন চেঞ্জ আসবে কি আসবে না, আদৌ এটা 2-4-5 বছর একটা ল থেকে যাবে কিনা, ওরকম না। ভেরি ফ্রিকুয়েন্টলি দে আর চেঞ্জিং দ্য ইমিগ্রেশন লজ লাইক ভেরি ফ্রিকুয়েন্টলি। তো এই ফ্রিকুয়েন্ট চেঞ্জেসের মধ্যে আপনার কানাডার যে চেঞ্জটা রিসেন্টলি এসেছে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে, তারা ব্যাচেলরদেরকে আগে ডিপেন্ডেন্ট নিয়ে যাওয়ার সুযোগ দিত, যা এখন দিচ্ছে না। আগে পিএইচডব্লিউ পাওয়ার জন্য আপনি একটা কলেজ থেকে পড়াশোনা করলেও পারতেন, যা এখন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করতে হয়। ইউকের ক্ষেত্রে সেম কিছু জটিলতা এসেছে। আপনার ডিপেন্ডেন্ট ব্যাচেলরের ক্ষেত্রে আপনি কখনোই ডিপেন্ডেন্ট নিতে পারতেন না, বাট মাস্টার্সের জন্য নিতে পারতেন। আবার এখন যে চেঞ্জগুলো এসেছে, মাস্টার্সের জন্য যদি আপনি নিতে চান তাহলে সব ভার্সিটিগুলোতে অ্যাডমিশন নিয়ে নিতে পারছেন না আপনি। অনলি রিচ বা রিসার্চ বেসড যে পড়াশোনাগুলো, মাস্টার ডিগ্রি বলি, এমফিল বলি বা পিএইচডি বলি, ওগুলোর জন্য শুধু আপনি যদি অ্যাডমিশন নেন তখন আপনি ডিপেন্ডেন্ট সাথে নিয়ে যেতে পারছেন। তো এই প্রস অ্যান্ড কনসগুলো দেখে আমাদের কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা পায় কানাডা, যাদের সেটেলমেন্ট বা স্থায়ীভাবে বসবাসের টার্গেটটা সবচেয়ে বেশি, তারা কানাডাটাকে চুজ করে। আর যাদের চিন্তাভাবনা যে আমি ভালো মানের একটা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে আমার এমপ্লয়াবিলিটি বাড়াবো, আমি একজন গ্লোবাল ক্যান্ডিডেট হতে চাই, কোয়ালিফাইড গ্লোবাল, তারা প্রথমে ইউকেটাকে চুজ করবেন। আমি আপনার কাছে যেতে চাই, সেটা হচ্ছে যে আপনি অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের ক্ষেত্রে ভিসার ক্ষেত্রে নতুন কোনো নীতিমালা পরিবর্তন এসেছে কিনা? স্পেসিফিকলি যদি আমি স্টুডেন্ট ভিসার কথা বলি, সেই ক্ষেত্রে কিছু চেঞ্জেস তারা এনেছে। তার মধ্যে ফার্স্টলি হচ্ছে লিভিং কস্ট। লিভিং কস্ট একটা রিকোয়ারমেন্ট ভিসা অ্যাপ্লিকেশন করার সময়। এটা আগে ছিল অ্যারাউন্ড 13 থেকে 15,000 অস্ট্রেলিয়ান ডলার পার ইয়ারলি একটা স্টুডেন্টের লিভিং কস্ট দেখাতে হতো। এখন এটা চলে এসেছে প্রায় 29,000 অস্ট্রেলিয়ান ডলার পার ইয়ারলি দেখাতে হবে, প্রায় দ্বিগুণ। এবং ভিসা অ্যাপ্লিকেশন ফিস যেটা ছিল 750 অস্ট্রেলিয়ান ডলার প্রথমে, এই বছর তারা এটা চেঞ্জেস করে 2,000 অস্ট্রেলিয়ান ডলার নিয়ে এসছে, প্রায় দ্বিগুণেরও বেশি, প্রায় 3 গুণের কাছাকাছি। হ্যাঁ, এবং উইচ ইজ নন রিফান্ডেবল। এবং এটার সাথে সবচেয়ে বড় চেঞ্জেস সেটা হচ্ছে জিএস রিকোয়ারমেন্ট। এটা আগে ছিল জিটিই বলতো হতো, জিটি অ্যাসেসমেন্ট বলা হতো, জেনুইন টেম্পোরারি এন্ট্রেন্ট। এখন এটা এসছে জিএস রিকোয়ারমেন্ট। সো এটা হচ্ছে জেনুইন স্টুডেন্ট অ্যাসেসমেন্ট। সো এটা বেসিক্যালি দেখা হয় যে একজন স্টুডেন্ট যে স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করছে, সে আসলে কি জেনুইন স্টুডেন্ট কিনা, সে ওইখানে কি আসলে পড়াশোনার জন্য যাচ্ছে নাকি তার অন্য কোনো মোটিভ আছে। তো এটা তাকে প্রুফ করতে হয়। তো এটা প্রুফ করা বেশ কিছু দিক নির্দেশনা দিয়েছে ইমিগ্রেশন থেকেই। তার মধ্যে ফার্স্টলি হচ্ছে সে যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে যাচ্ছে, সে ওই ইউনিভার্সিটি কেন চুজ করলো সেটা তাকে প্রুফ করতে হবে। এই সাবজেক্টটা সে অন্য ইউনিভার্সিটিতেও করতে পারতো, কিন্তু এই ইউনিভার্সিটিতে কেন, এবং অস্ট্রেলিয়ায় সে কেন প্রিফার করলো, তার নিজের দেশে কেন নয়। এবং যদি সে এটা কোর্স কমপ্লিট করে, তারপর কমপ্লিট করার পরবর্তীতে তার এই কোর্স থেকে সে কী বেনিফিটেড হবে এবং তার ফিউচার কীভাবে সে সেট করবে, এটা তাকে ইমিগ্রেশনকে জানাতে হবে। তো এই বিষয়গুলো পর্যবেক্ষণ করেই আলটিমেটলি তাকে সিইউই দেওয়া হয়, এবং সিইউইটা ইস্যু করা হয় ইউনিভার্সিটি থেকে। এই সিইউই পাওয়ার পরেই জিএস ক্লিয়ারেন্সের জন্য ইউনিভার্সিটি এটা অ্যাপ্রুভাল দেয়, দেন এটা ইমিগ্রেশনে পাঠানো হয়, দেন ইমিগ্রেশন থেকে এটা আবার যাচাই বাছাই করে দেন ভিসাটা ফাইনালি পাওয়া যায়। তার মানে একটা ব্যয়ের ক্ষেত্রে বা অর্থের ক্ষেত্রে একটা বড় ধরনের পরিবর্তন অস্ট্রেলিয়ার ক্ষেত্রে এসেছে। এখানে এটা 2025 সালে এসেছে। জি, এটা ব্যয়ের ক্ষেত্রে যেমন পরিবর্তনটা এসছে, ব্যয়টা খুব বেড়ে গিয়েছে, অনেক বেশি বেড়ে। কিন্তু এদিকে আরেকটা সুবিধা হয়েছে স্টুডেন্টদের জন্য, যে তারা আগেই জেনে যাচ্ছে যে ভিসা হওয়ার আগে তাকে খুব একটা খরচ হচ্ছে না। হ্যাঁ, সো এই $2,000 তার ইনিশিয়াল ভিসা ফিটা খরচ যাচ্ছে, যেটা খরচ যাচ্ছে। হ্যাঁ, আমরা আরও কিছু বিষয় জানবো আপনাদের কাছ থেকে, তার আগে আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। দর্শক, আপনারা দেখছেন মাইগ্রেশন স্টোরি, একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি মাইগ্রেশন স্টোরিতে, সৌজন্যে মাইগ্রেশন অ্যান্ড অ্যাডমিশন সেন্টার।
আপনাদের দুজনকে আরও একবার স্বাগত বিরতির পরে। বিরতির আগে আপনার সাথে কথা বলছিলাম, আপনি যেটা বলছিলেন যে অস্ট্রেলিয়াতে একটা বড় রকমের পরিবর্তন এসছে ব্যয়ের ক্ষেত্রে। তো এই প্রসঙ্গে আমাদের যেটা জানবার প্রশ্ন আছে সেটা হচ্ছে যে আসলে এই মুহূর্তে তাহলে এখনই কি সিদ্ধান্ত নেওয়া উচিত কোনো শিক্ষার্থীর ক্ষেত্রে, নাকি আরও একটু সময় অপেক্ষা করে তারপরে এই সিদ্ধান্ত নেওয়া উচিত যে আমরা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের দিকে যাব নাকি কানাডা ইউকের দিকে যাব? একটা স্টুডেন্ট যদি সে ডিটারমাইন থাকে যে সে হায়ার স্টাডিজের জন্য যে কোনো দেশে হোক, অস্ট্রেলিয়া হতে পারে, নিউজিল্যান্ড হতে পারে, ইউকে হতে পারে, যে কোনো দেশে সে পড়াশোনা তার হায়ার স্টাডি পার্সু করবে, সেটা যদি সে ডিসিশন নিয়েই থাকে তাহলে তাকে এখন থেকে প্রিপারেশন নিতে হবে। কারণ একটা ভিসার ক্ষেত্রে বেশ কিছু ডকুমেন্টসের প্রয়োজন হয়, যেটা কালেক্ট করতে বেশ কিছুটা সময় লেগে যায়। এবং একটা সেমিস্টার চলাকালীন সময়টা হচ্ছে 4 মান্থস। তো এই 4 মান্থস থেকে নেক্সট সেমিস্টার শুরু হয় ঠিক 4 মান্থস পরে, বা 5 মান্থস পাওয়া যায় হাতে ম্যাক্সিমাম। সো আমাদেরকে মিনিমাম 4 মান্থস হাতে রেখে কাজটা শুরু করতে হয় যে কোনো সেমিস্টারের জন্যই। তো আমার মতে যদি তারা হায়ার এডুকেশনের জন্য পড়াশোনা করতে চায় বাইরের দেশে, সেক্ষেত্রে তাদেরকে এখন থেকে প্রিপারেশনটা নিতে হবে। সেক্ষেত্রে মানে প্রিপারেশন নেওয়ার মধ্যবর্তী সময়েও যে কোনো সময় মানে ভিসার যে কোনো বিধান পরিবর্তন হতে পারে এবং সেটা তখনকার জন্য কার্যকর হবে। আর ভিসার নিয়ম নীতি পরিবর্তনের ক্ষেত্রে এটা মিনিমাম 1 মান্থ মতো সময় দিয়ে থাকে গভর্নমেন্ট। 1 মান্থ পর্যন্ত সময় পাওয়া যায়, এটা একটি ভালো তথ্য। আমরা আপনার কাছে যাওয়ার আগে আমাদের দর্শকদের কিছু প্রশ্ন আছে, আমরা সেই দর্শকদের প্রশ্নগুলো আপনাদের কাছ থেকে জেনে নিতে চাই। রিয়াজুল হাসান নামে একজন দর্শক জানতে চেয়েছেন, ইউকেতে পড়তে গিয়ে একজন শিক্ষার্থী সপ্তাহে কত ঘন্টা কাজ করতে পারেন? ইউকের ইমিগ্রেশন ল অনুযায়ী একজন শিক্ষার্থী ডিউরিং দ্য টার্ম টাইম 20 আওয়ার্স অফ উইক, 20 ঘন্টা সপ্তাহে কাজ করার পারমিশন পেয়ে থাকে। আমি টার্ম টাইম শব্দটা যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে আপনার একটা স্টুডেন্টের একটা সেমিস্টারের সময় 3 থেকে 4 মাস হয়। 3 মাস বা 4 মাস, 4 মাসের সেমিস্টার শেষ করে সে 1 মাসের ব্রেক পায়, আবার 4 মাসের একটা সেমিস্টার শেষ করে আবার 3 মাসের একটা ব্রেক পায়। বছরে 12 মাস, 12 মাসে সে 8 মাস পড়াশোনা করে, আর বাকি 3 মাস 1 মাস 4 মাস সে ব্রেকে থাকে বা স্কুল হলিডে বলে ওটাকে। তো এই যে স্কুল হলিডে সময়টা, এই সময়টাতে সে আনলিমিটেড টাইম কাজ করতে পারে, ভালো আর্ন করতে পারে এই সময়টাতে। আর যে টার্ম টাইমের যে সময়টা 4 মাস করে, এই সময়টাতে সে 20 ঘন্টা করে সপ্তাহে কাজ করার পারমিশন পায়। ফারজানা সুলতান আমাদের আরেকজন, উনি প্রশ্ন করেছেন, ডিপেন্ডেন্ট নিয়ে পড়াশোনা করতে গেলে তার পড়াশোনা বা কাজ করার সুযোগ আছে কিনা? আচ্ছা, স্টুডেন্ট যাচ্ছে সে তো তার নিয়মের মধ্যেই থাকছে। ডিপেন্ডেন্ট নর্মালি অ্যাকম্পানি দেওয়ার জন্য যাচ্ছে এবং তার কোনো রেস্ট্রিকশন নেই, সে ওপেন ওয়ার্ক পারমিটে থাকে স্পেসিফিক অলমোস্ট সবগুলো কান্ট্রিতেই, 2-1টা কান্ট্রি ছাড়া, যেমন মালয়েশিয়াতে হয় না, এরকম 2-1টা কান্ট্রি ছাড়া বাকি সবগুলো কান্ট্রিতেই ডিপেন্ডেন্ট ওপেন ওয়ার্ক পারমিট পেয়ে থাকে। ওপেন ওয়ার্ক পারমিট মিনস হি অর শি ক্যান ওয়ার্ক ফুল টাইম, হি অর শি ক্যান ডু এনি কাইন্ড অফ লিগাল বিজনেস অর বোথ, দুইটা একসাথে করতে পারবে সে যদি চায়। তো এটা হলো আপনার কাজের ক্ষেত্রে। আর পড়াশোনার ক্ষেত্রে, পড়াশোনা সে যদি চায় ফুল টাইম পড়াশোনা করতে পারবে, সে যদি চায় পার্ট টাইম পড়াশোনা করতে পারবে। বাট প্র্যাকটিক্যালি দেখা যায় যে একজন স্টুডেন্ট হয়ে গেল, তার স্পাউসও ওখানে যে স্টুডেন্ট, দুজনকেই টিউশন ফি দিতে হচ্ছে, দুজনেরই আবার রেস্ট্রিকশন চলে আসছে কাজের ক্ষেত্রে, ইনকামের ক্ষেত্রে, তাহলে তাদের সার্ভাইভালটা ডিফিকাল্ট হয়ে যায়। এই জন্যে একজন স্টুডেন্ট থাকা অবস্থায় আরেকজন ডিপেন্ডেন্টকে আসলে আর্নিংয়েই থাকা হয়, পড়াশোনাতে আসে না খুব একটা। জি, আরেকটি প্রশ্ন আছে, সেটা হচ্ছে স্টুডেন্ট ভিসা থেকে স্থায়ী হওয়ার পথে কি কি সুযোগ বা বাধা আছে? স্টুডেন্ট ভিসা থেকে কিভাবে ওয়ার্ক ভিসা বা পিআর এর পথে যাওয়া যায়? আচ্ছা, স্টুডেন্ট ভিসা, আমি যদি ইউকের কথাই বলি বা ক্যানাডার কথা বলি, ক্যানাডাতে আপনি ব্যাচেলর অথবা মাস্টার্স যেটাই বলেন, ব্যাচেলরগুলো সাধারণত 3 থেকে 4 বছরের হয়ে থাকে। ক্যানাডাতে মাস্টার্স 1 বছরেরও আছে, 2 বছরেরও আছে। 1 বছরের মাস্টার্স যদি করেন বা 1 বছরের যে কোনো ডিপ্লোমা বা অন্য কোনো কোর্স যদি আপনি করেন, তাহলে আপনি পড়াশোনা শেষ করে 1 বছরের ওয়ার্ক পারমিট পাচ্ছেন, পিজিডাব্লিউ। আর যদি 2 বছরের বা তার বেশি পড়াশোনা করেন একটা ডিগ্রির জন্য, তাহলে আপনি 3 বছরের পিজিডাব্লিউ পাচ্ছেন। এই জিনিসটা আবার ইউকের ক্ষেত্রে ব্যাচেলর করেন, মাস্টার্স করেন কিংবা ডিপ্লোমা করেন, আপনি যে কোনো একটা ডিগ্রি কমপ্লিট করার পর মোর দেন 9 ইয়ার্স ডিউরেশন হতে হবে। মোর দেন 9 ইয়ার্স, যে কোনো একটা ডিগ্রি কমপ্লিট করার পর আপনি 2 ইয়ার্স ওয়ার্ক পারমিট পাচ্ছেন। এটাকে বলা হয় পিএসডাব্লিউ, পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট। তো পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিটে যখন আপনি যাচ্ছেন, আপনি আবার ওই যে ডিপেন্ডেন্টের মতোই আপনি ওপেন ওয়ার্ক পারমিট পেয়ে যাচ্ছেন।
সেম জিনিস। ধন্যবাদ। আমাদের দর্শকদের প্রশ্নগুলো ছিল, আমাদের দর্শকরা আসলে অনেক প্রশ্ন করেছেন, সেখান থেকে আমরা বাছাই করে আমাদের প্রশ্নগুলো নিয়েছি। আপনি যেহেতু ইউকে নিয়ে বলছিলেন, ইউকে নিয়ে আমাদের একটি মানে প্রচলিত কথা আছে 10 ইয়ার্স লং রেসিডেন্স রুল। একটু যদি বিস্তারিত ব্যাখ্যা দিতেন যে এই 10 ইয়ার্স লং রেসিডেন্স রুলটা কী জিনিস, এই 10 বছর আসলে কিভাবে গণনা করা হয়, এটা কী ধরনের ভিসার ক্ষেত্রে ধরা হয়ে থাকে? খুবই ভালো একটা প্রশ্ন। ইউকের ক্ষেত্রে একটা রিউমার আছে যে ইউকেতে 10 বছরের আগে সিটিজেনশিপ বা স্থায়ীভাবে বসবাসের সুযোগ সুবিধা কোনোভাবেই পাওয়া যায় না। বিষয়টা অনেকাংশেই উল্টো। পৃথিবীর অনেকগুলো দেশই আছে যারা নাকি আপনাকে স্থায়ীভাবে বসবাসের সুযোগ দিচ্ছে। কোনো দেশ 3 বছরে দিচ্ছে, কোনো দেশ 5 বছরে দিচ্ছে, কোনো দেশ 10 বছরে, কোনো দেশ 15-20 বছরও লেগে যায় আপনাকে এই স্থায়ীভাবে বসবাসের যে রুলসগুলো এগুলো ফলো করে স্থায়িত্ব পাওয়াটা 10-15-20 বছরও লেগে যায় কোনো কোনো দেশের ক্ষেত্রে। এখানে ইউকে ব্যতিক্রমটা হচ্ছে ইউকে ইজ দ্য অনলি কান্ট্রি যারা আপনাকে ম্যাক্সিমাম লিমিট দিয়ে দিচ্ছে 10 বছর। আপনি চাইলে 2 বছরেও সিটিজেনশিপ নিতে পারছেন, আপনি চাইলে 3 বছরেও নিতে পারছেন, আপনি চাইলে 5 বছরে পারছেন, 7 বছরে পারছেন, সর্বোচ্চ 10 বছর। 10 বছরের বেশি লাগবে না। আর আমাদের এখানে প্রচলিত কথাটা হচ্ছে 10 বছরের আগে হচ্ছে না। এখন আমি আসি যে 2 বছর যে আমি এক্সপ্লেনেশনগুলোতে আসি। আপনি যদি একজন নন ব্রিটিশ সিটিজেন হয়ে ব্রিটিশ সিটিজেনকে বিয়ে করেন তাহলে আপনি 2 বছরের মধ্যেই ILR, এখানে আমরা পিআর বলি না, ওটাকে বলা হয় ILR, ইনডিফিনিট লিভ টু রিমেইন। তো ILRটা আপনি পাচ্ছেন উইদিন 2 ইয়ার্স যদি আপনি নন ব্রিটিশ হয়ে ব্রিটিশ সিটিজেনকে বিয়ে করেন। তার মানে 2 বছরেও আমার সিটিজেনশিপ আছে এখানে। আপনি যদি এন্টারপ্রেনার যে ভিসাটা আছে বা স্টার্টআপ যে ভিসাটা আছে ইনোভেটিভ ক্যাটাগরিতে, ওটা যদি আপনি অ্যাভেল করতে পারেন, ওটাতে 3 বছর স্থায়ীভাবে ওখানে থাকার পরে আপনি ILR জন্য অ্যাপ্লাই করতে পারছেন। তাহলে 3 বছরেও আমি ILR পাচ্ছি। আপনি যদি স্কিল ভিসায় কনভার্ট করেন নিজেকে, অথবা আপনি বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে স্কিল ভিসায় ওখানে ইন করেন, 5 বছর থাকার পর স্কিল ভিসাটা কন্টিনিউ করার পর আপনি ILR অ্যাপ্লাই করতে পারছেন। তাহলে আমি 5 বছরেও পাচ্ছি। আবার 7 বছর আপনার যদি বেবি হয় ওখানে গিয়ে আপনার বেবি জন্ম নিল, তার জন্মের পর থেকে 7 বছর 7 ইয়ার্স রোড, অথবা আপনি এখান থেকে বেবিকে নিয়ে গেলেন, তার পড়াশোনা ওখানে 7 বছর সে কন্টিনিউ করলো। দুইটার যে কোনো একটা। এই পড়াশোনার নিয়মটা রিসেন্টলি এসেছে, আগে ছিল না। তো 7 বছরেও আমি আমার বেবিকে দিয়ে আমি পিআর অ্যাপ্লাই করতে পারছি বা ILR অ্যাপ্লাই করতে পারছি। এখন প্রশ্ন হচ্ছে যে আমি ব্রিটিশ সিটিজেনও বিয়ে করতে পারলাম না, আমি ইনোভেটিভ ভিসায়ও যেতে পারলাম না, আমি স্কিল ভিসায়ও যেতে পারলাম না, আমার বেবিকে দিয়েও পারলাম না, আমি একাই শুধু স্টুডেন্ট ভিসা PSW এগুলো দিয়ে সামহাও 10 ইয়ার্স ওখানে আমি লিগালি অ্যান্ড পিসফুলি সার্ভাইভ করেছি। আই জাস্ট সার্ভাইভড, হ্যাঁ, হ্যাভিং আ লিগাল ভিসা। 10 বছর পর আমি এমনিতে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের আন্ডারে সিটিজেনশিপটা পেয়ে যাচ্ছি। আচ্ছা, এই কারণে এই যে একটা উল্টো ব্যাপার ব্যাপার সবাই বলে বা মনে করে যে 10 বছরের আগে হয় না, আর প্রকৃত বিষয়টা হচ্ছে 10 বছরের বেশি লাগে না। এখন বেশিরভাগ ক্ষেত্রে মানুষ, যে ধরুন 100 জন মানুষ যদি ব্রিটিশ সিটিজেনশিপ পায় বা ILR পায়, ওখান থেকে 70 জন 80 জন মানুষই 10 বছরের রোডটাতেই যেয়ে থাকে, আর বাকি 10, 20 বা 30 জন আগে পেয়ে যায়। তো যারা আগে পেয়ে যায় দে আর ফরচুনেটেড ডেফিনেটলি, এবং দে আর কোয়াইট অ্যাডভান্স দেন দোজ হু আর গেটিং লাইক উইদিন 10 ইয়ার্স। সো যারা অ্যাডভান্স তারা আগেই পেয়ে যাচ্ছে, যারা কিছুটা পিছিয়ে তাদেরকে 10 বছর অপেক্ষা করতে, এবার 10 বছর পরে পাওয়ার 10 বছরের বেশি কোনোভাবেই লাগবে না। এটাই তাহলে প্রচলিত আছে যে ইউকেতে সিটিজেনশিপ পেতে 10 বছর লাগে। আপনাদের দুজনকেই ধন্যবাদ, জনাব রাহাত ইসলাম এবং জনাব সালাউদ্দিন জুয়েল চৌধুরী, আপনাদের মূল্যবান সময় থেকে আমাদের স্টুডিওতে আসার জন্য, এবং আমাদের যারা দর্শক আছেন যারা এই মুহূর্তে প্রস্তুতি নিচ্ছেন বিদেশ যাওয়ার জন্য, তাদের আশা করি আজকের এই পর্ব থেকে কিছু উপকৃত হবেন। দর্শক, আমরা মাইগ্রেশন স্টোরির একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজে আপনারা প্রশ্ন করতে পারেন। আগামী পর্বে আমাদের যে সকল অতিথি থাকবেন, যে সকল অভিজ্ঞ ব্যক্তিরা থাকবেন, তাদের কাছ থেকে আমরা আপনাদের প্রশ্নগুলোর উত্তর জেনে নিব। আশা করি সেগুলো আপনাদের কাজে লাগবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।